১৬ দ্বীপান্তরের আসামি। একটা পাইন গাছের নিচে এসে দাঁড়িয়েছে সে। বন মানুষ না ভাল্লুক বোঝার উপায় নেই। মাথার লালচে চটপাকানো লম্বা লম্বা চুল নেমে এসেছে কাঁধ পর্যন্ত। হাতে পায়ে বড় বড় নখ। ছাগলের ছালে ঢেকে রেখেছে শরীর। চামড়ার রং সাদা। কি করব আমি এখন? একদিকে ডাকাতের দল, অন্যদিকে পথ আটকে দাঁড়িয়েছে শ্বেতাঙ্গ বন মানুষটা। সামনে পাহাড়, কোন দিকে যাই? লাফিয়ে উঠে পাহাড়ের দিকেই ছুটলাম। আপাতত জান তো বাঁচাই, তারপর পথ খুঁজে নিয়ে জাহাজে ফেরার ব্যবস্থা করব। কিন্তু আমি কয়েক পা যেতে না যেতেই ছুটে এসে আমার পথ রোধ করে দাঁড়ালো বন মানুষ। পরিষ্কার ইংরেজিতে বলল, ভয় পেও না, আমি মানুষ। থমকে গেলাম। এই বন মানুষটা তাহলে ইংরেজ? কে তুমি? আমি বেনগান, হতভাগ্য এক ইংরেজ নাবিক। গত ৩টে বছর ধরে পড়ে আছি এই দ্বীপে একা। জাহাজ ডুবি হয়েছিল বুঝি? না, আমাকে দ্বীপান্তর দিয়ে গেছে ওরা। এক ধরনের ভয়ঙ্কর শাস্তির কথা শুনেছি আমি। জলদস্যুদের মাঝে এই প্রথা প্রচলিত। দলের কেউ মারাত্মক কোনো ভুল করে বসলে তাকে শাস্তি হিসেবে একটা নির্জন দ্বীপে নির্বাসন দিয়ে যায় ডাকাতেরা। একটা বন্দুক, কিছু গুলি আর সামান্য খাবারও দিয়ে যায়। কিন্তু এতে আর কদিন চলে? খাবার আর গুলি ফুরিয়ে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই না খেয়ে মারা যায় নির্বাসিত লোকটি। ৩ বছর ধরে ঝিনুক, ছাগলের মাংস আর বুনো ফলমূল খেয়ে বেঁচে আছি আমি। আবার বলল বেনগান, কিন্তু ইংরেজদের সত্যিকারের যে খাবার, ইস মেট, কতদিন চোখে দেখিনি। কতদিন পনিরের জন্যে মনটা আইডাই করেছে। কতদিন ঘুমিয়ে স্বপ্ন দেখেছি টেবিলে পনিরের স্তূপ। কিন্তু ঘুম ভেঙে যে কে সেই সেই আষ্টে ঝিনুক। এসব খাওয়া যায় সব সময়? শুধু বাঁচার তাগিদে গিলেছি। আমি জাহাজে ফিরতে পারলে পেট পুরে পনির খাওয়াবো তোমাকে বললাম। ফিরতে পারলে মানে? রোমশ ভুরু কুচকে আমার দিকে চাইল বেনগান। পথ হারিয়েছি? তাহলে কোনো ভয় নেই। পুরো দ্বীপটা আমার চেনা। জঙ্গলে প্রতিটা গাছ চিনি আমি। চিনি পাহাড়ের গুহা, খানাখন্দ, ঝর্ণা। কোথায় তোমার জাহাজ? স্কেলিটন আইল্যান্ডের ওদিকে। তাহলে তো কাছেই। চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। কিন্তু আরও ব্যাপার আছে। দ্বিধা করলাম। শেষ পর্যন্ত বলেই ফেললাম, জলদস্যুরা আছে আশেপাশে। জলদস্যু? এই দ্বীপে আবার জলদস্যু? হ্যাঁ, লং জন সিলভার ওদের সর্দার। সেই এক পেয়ে বদমাসটা না তো? ঠিকই ধরেছ, সেই। কিন্তু তুমি চেনো ওকে? চিনব না মানে? ফিল্ডের দলেই তো ছিলাম আমি। সেই তো নির্বাসন দিয়েছে আমাকে এখানে। আমার আরও কাছে এলো বেনগান। মুখটা একটু নামিয়ে বলল, কিন্তু সর্দার তো ছিল ফিল্ড, সিলভার হয় কি করে? ফিল্ড নাকি মারা গেছে। বেশি মদ খেত, মরবেই। কিন্তু খুশি হতে পারলাম না এ কথা শুনে। ফাঁসিতে ঝুলে মরা উচিত ছিল ব্যাটার। কী লাভ হলো? শুধু শুধু মানুষ খুন করে। টাকা জমালি ঠিকই, কিন্তু ভোগ করতে পারলি? আমাকে নির্বাসন দিয়েছিস, এদিকে তোর টাকার সন্ধান পেয়ে বসে আছি আমি। টাকা? হ্যাঁ, ফিল্টের ধনরত্ন তো সব এই দ্বীপেই লুকানো। আচমকা থেমে গেল বেনগান। সন্দিগ্ধ চোখে তাকালো আমার দিকে। কিন্তু তোমাকে এসব বলা উচিত হচ্ছে না। সিলভারের দলের লোক তুমি। না না, আমি সিলভারের দলের নই। তাড়াতাড়ি বলে উঠলাম, ওদের ভয়ে তো পালাচ্ছিলাম। এই তো কিছুক্ষণ আগে দুজন লোককে খুন করেছে সিলভার আর তার লোকেরা। আমাদের গুপ্ত ধনের সন্ধানে আসার ব্যাপারটা সংক্ষেপে জানালাম বেনগানকে। চুপ করে সব শুনলো বেনগান। আমার কথা শেষ হলে বলল, বুঝেছি, তোমাকে বলা যায়। ফিল্টের জাহাজের নাম ছিল ওয়ালরাস। ওটাতে করেই সমস্ত জমানো ধনরত্ন নিয়ে এই দ্বীপে এসে হাজির হয় একদিন সে। জাহাজ নোঙর করে একটা মাত্র বোট নামানোর আদেশ দেয় ফিল্ড। নৌকা নামানো হলো। সেই নৌকায় নেওয়া হলো তার সমস্ত ধনরত্ন। তারপর 6 জন বিশ্বস্ত অনুচরকে সঙ্গে নিয়ে নৌকা ভাসালো সে। ধনরত্নগুলো নিয়ে ঢুকে গেল ওরা জঙ্গলে। কয়েক ঘন্টা পরেই নৌকা নিয়ে ফিরে এলো ফিল্ড একা। আমাদের জানালো 6 জন অনুচর নিজেদের মধ্যে মারামারি করে মরেছে। ধনরত্নগুলো কোথায়, কি করেছে সে কিচ্ছু বলল না।
আমরাও সাহস করে কিছু আর জিজ্ঞেস করলাম না। হ্যাঁ, ওয়ালরাসের মেট ছিল, কিন্তু বিলি বোনস, ওই যার কথা বললেন আর কি, তোমাদের সরাইতে গিয়ে উঠেছিল যে। থামলো একটু বেনগান, তারপর একটু সামনে ঝুঁকে আমার হাত দুটো চেপে ধরলো। এক কাজ করো না মেট, আমাকে তোমাদের জাহাজে নিয়ে চলো। মিস্টার টেনলিকে বুঝিয়ে বলো সব। ধনরত্নের হদিশ আমি দেব, বিনিময়ে আমাকে ইংল্যান্ডে পৌঁছে দেবেন টেনলি। পুলিশকে কিছু বলবেন না, আর 1000 পাউন্ড দেবেন। বলবে? অবশ্যই বলবো। চলো। বুনো ছাগলের মতোই নিঃশব্দ দ্রুত পদক্ষেপে গাছের জঙ্গলের ভেতর দিয়ে ছুটল বেনগান। তার পেছনে ছুটতে ছুটতে যান বেরিয়ে যাবার জোগাড় হলো আমার। বনের ভেতর থেকে বেরিয়ে আসবো এই সময় শোনা গেল কামানের গোলার আওয়াজ। তারপরে কয়েকবার গর্জন করে উঠল বন্দুক। থমকে দাঁড়িয়ে পড়ল বেনগান। তার পাশে এসে দাঁড়িয়ে বললাম আমিও। গাছের ফাঁক দিয়ে সামনে তাকালাম। কামানের গোলাটা কোন দিকে গেল দেখার চেষ্টা করতেই চোখে পড়ল ওটা। বড় জোর 6 মাইল দূরে একটা গাছের মগডালে উঠছে একটা ফ্ল্যাগ, ব্রিটেনের জাতীয় পতাকা। 17। ডাক্তার লিপসির বিবৃতি। দ্বীপের দিকে এগিয়ে যাচ্ছে দুটো বোট। কেবিনে বসে ক্যাপ্টেন আর টেন টেনলির টেনলির সঙ্গে কথা বলছি আমি। সকালের মতোই বাতাস স্তব্ধ, সামান্যতম হাওয়া নেই। পালে বাতাস লাগাতে পারলে জাহাজে থেকে যাওয়া 6 জন ডাকাতকে শেষ করে এখনই নোঙর তুলে পালাতাম এখান থেকে, কিন্তু নেই বাতাস। তার উপর হান্টারের কাছে শুনলাম আমাদের অনুমতি না নিয়েই দ্বীপে চলে গেছে জিম হকিন্স। আলোচনা তেমন জমছে না। প্রচণ্ড গরমে কেবিনে বসে দরদর করে ঘামছি। শেষে বিরক্ত হয়ে বেরিয়ে এলাম। বদ্ধ বাতাসে দুর্গন্ধ যেন আরও বেশি ছড়াচ্ছে। জ্বর আর আমাশয়ে পড়ার ভয়ে শঙ্কিত হয়ে উঠেছি। দেখি একটা পালের নিচে ছায়ায় বসে আছে 6 ডাকাত। ওদিকে ডাঙায় বোট দুটো বেঁধে প্রতিটি বোটে একজন করে ডাকাতকে পাহারায় রেখে জঙ্গলে ঢুকে গেছে অন্যেরা। জিমকে দেখা যাচ্ছে না। কি বোকামিটাই না করলো ছেলেটা। অস্বস্তিকর পরিবেশে পায়চারি করতে লাগলাম দেখে এভাবে আর ভালো লাগছে না। কিছু একটা করা দরকার। মনে মনে ঠিক করলাম হান্টারকে নিয়ে বেরিয়েই পড়ব। জলি বোটটায় করে যেতে পারবো দ্বীপে। ক্যাপ্টেন কিংবা টেনলি বাধা দিল না। জলি বোটে করে চললাম আমি আর হান্টার। আমাদের যেতে দেখে একটু যেন চঞ্চল হয়ে উঠল 2 প্রহরী ডাকাত। এতক্ষণ শীষ দিচ্ছিল। বন্ধ করে সন্দিগ্ধ চোখে তাকালো আমাদের দিকে। ডাকাতেরা যেখানে নেমেছে সেখানে নামলাম না আমরা। মনে নিয়ে আর একটু এগিয়ে গেলাম। বাঘ ঘুরতেই ডাকাতদের নৌকা দুটোকে আর দেখা গেল না। নৌকার সামনের দিকটা তীরে ঠেকতেই লাফিয়ে নামলাম আমি। জাহাজ থেকে 2টো পিস্তল নিয়ে এসেছি। প্রচণ্ড উত্তাপ ছড়াচ্ছে সূর্য। রোদের তীব্রতা থেকে বাঁচার জন্যে হ্যাটের সামনের কার্নিশের তলায় একটা বড় রুমাল ঢুকিয়ে কায়দা করে কপাল ঢেকে নিলাম। এগিয়ে গিয়ে ঢুকে পড়লাম বনের ভেতর। শখানেক গজ এগোতেই চোখে পড়ল দুর্গটা। একটা পাহাড়ের চূড়া থেকে ঝর্ণা বইছে। সেই ঝর্ণাটার ধারে চূড়ার কাছাকাছি একটা মজবুত কাঠের বাড়ি। 40 জন লোক সহজেই এতে থাকতে পারে। দুর্গের কাঠের দেয়ালে একটু পরপরই ফোকর। ভেতর থেকে এগুলোর মধ্যে দিয়ে বন্দুকের নল ঢুকিয়ে বাইরের শত্রুদেরকে গুলি করার জন্যই এই ব্যবস্থা। এই বাড়িটার বাইরেটা ঘিরে 6 ফুট উঁচু কাঠের গুঁড়ির দেয়াল। এতই মজবুত, কামানের গোলার আঘাতেও যথেষ্ট কঠিন হবে ভাঙা। চমৎকার জায়গায় রীতিমতো পরিকল্পনা করে তৈরি হয়েছে এই বাড়ি। এমনিতেই পাহাড়ের চূড়ায় বসা শত্রুর বন্দুকের কাছে নিচের লোকেরা অসহায়। তার উপর ওই দুর্গ। ওটার ভেতরে থেকে 6 জন সশস্ত্র লোক পুরো এক পল্টন সৈন্যকে ঠেকিয়ে রাখতে পারবে। আমার সবচেয়ে ভালো লাগলো ঝর্ণাটা। খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি। এই সময় জঙ্গলের ভেতর থেকে একটা আর্তনাদ শোনা গেল। খুনের অভিজ্ঞতা নতুন নয় আমার কাছে। ডিউক অফ ক্যাম্বারল্যান্ডের অধীনে কাজ করেছি। ফন্টেনয় এ যুদ্ধ করতে গিয়ে আহত হয়েছি। আর্তনাদটা শুনে
প্রথমে জিমের কথা মনে হলো আমার। লুকিয়ে চুরিয়ে দেখতে গিয়ে ধরা পড়ে ডাকাতদের হাতে শেষ হয়ে যায়নি তো ছেলেটা? সৈনিক কিংবা ডাক্তারের জীবনে গড়িমসির কোনো স্থান নেই। বিন্দুমাত্র দ্বিধা না করে শব্দ লক্ষ্য করে ছুটলাম। বন থেকে বেরিয়ে এসে উঠলাম জলিবোটে। হান্টার বসেই আছে। আমার নির্দেশ পেয়ে সামান্যতম সময় নষ্ট না করে দাঁড় বাইতে শুরু করলো সে। জাহাজের গায়ে বোট ভিড়তেই দড়ি বেয়ে উঠে এলাম। ক্যাপ্টেন আর স্কোয়ার ডেকেই দাঁড়িয়ে আছে, মুখে চোখে উৎকণ্ঠা আর উত্তেজনা। বনের ভিতর থেকে ভেসে আসা আর্তনাদ ওরা শুনছে। আমাকে দেখেই ছুটে এলো দুজনে। কি ব্যাপার জিজ্ঞেস করলো আমাকে, কিন্তু আমিও ওদের মতো চিৎকারই শুনেছি, দেখিনি কিছু। পালের তলায় বসা ছজনের একজন নাবিককে ইঙ্গিতে দেখিয়ে ফিস করে বললেন, ক্যাপ্টেন, লোকটা নতুন, দেখছেন না? মুখ থেকে রক্ত সরে গেছে আর কেমন উসখুস করছে দেখলাম। তারপর ক্যাপ্টেন আর জমিদারকে নিয়ে কেবিনে চলে এলাম। আলোচনা করে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে, কারণ ঘটনা ঘটতে শুরু করেছে ইতিমধ্যেই। কয়েক মিনিটেই সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল। বেরিয়ে এলাম আবার কেবিন থেকে। কেবিনের পাশে বন্দুক হাতে পাহারায় রাখা হলো রেড রুথকে। জাহাজের পেছন দিকে জলিবোটটা এনে বাঁধল হান্টার। তাতে জাহাজের ভাড়ার থেকে নিয়ে টিনের খাবার, বিস্কুট, মাংস, এক বাক্স কনাক, মদ, ওষুধের বাক্স ইত্যাদি তুলে দিলাম। আলমারি থেকে নিয়ে এসে তুললাম বারুদ আর বন্দুক। আমাকে সাহায্য করলো জমিদার। ডেকের সামনের দিকে রয়েছেন সশস্ত্র ক্যাপ্টেন। জলিবোটে জিনিসপত্র তোলা শেষ হতেই ডেকে ফিরে এলাম। আমাকে দেখেই পকেট থেকে পিস্তল বের করলেন ক্যাপ্টেন। এগিয়ে গেলেন ডাকাতগুলোর দিকে। কর্কশ গলায় বললেন, এই হারামজাদারা, এটা কি দেখেছিস? এটা কি দেখেছিস? তোদের কাণ্ড কারখানা সবই জানা হয়ে গেছে আমাদের। কাজেই হুঁশিয়ার। বোকা বনে গেল 6 ডাকাতি। আমরা ওদের পরিচয় জেনে গেছি। বিশ্বাসই করতে পারছে না যেন। ঘাড় ঘুরিয়ে কেবিনের দিকে তাকালো ওরা। কেবিনের দেয়ালে ঠেস দিয়ে আরাম করে বসা বন্দুক হাতে রেড রুটকে দেখলো। বোঝা বোঝে বোঝা বুঝে গেল আটকা পড়ে গেছে। আপাতত করার আর কিছুই নেই ওদের। জয়েশকে নিয়ে নৌকায় নেমে এলাম। দাঁড় বাইতে শুরু করলো হান্টার। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম প্রথমবারে যেখানে নেমেছিলাম সেখানে। হান্টার আর জয়েসের সাহায্যে দ্রুত ডাঙায় নামালাম মালপত্র। তাড়াতাড়ি কাজ সারতে হবে। এখন দলবল নিয়ে যদি এদিকে এসে পড়ে সিলভার, তাহলে সর্বনাশ হবে। মালপত্রগুলো নিয়ে গিয়ে 6 ফুট বেড়ার উপর দিয়ে ভেতরে ফেলে দিলাম। মদের বাক্সটা ছাড়া বোতলগুলো ভেঙে যাবে। জয়েসকে বন্দুক হাতে সেখানে পাহারায় রেখে আবার ফিরে এলাম জাহাজে। আবার জিনিসপত্র বোঝাই করে নিয়ে রেখে এলাম দুর্গে। এভাবে কয়েকবার যাওয়া আসা করে খাবার দাবার, বারুদ, অস্ত্রশস্ত্র ইত্যাদি প্রচুর পরিমাণে নিয়ে গিয়ে রাখলাম দুর্গে। অস্ত্রশস্ত্র আমাদের যা দরকার নিয়ে বাকিগুলো রেলিং ডিঙিয়ে পানিতে ফেলে দিলাম, যেন ওগুলোকে কাজে লাগাতে না পারে ডাকাতেরা। ভাটা শুরু হয়েছে, আর বেশি দেরি করা যাবে না, তাহলে নৌকা নিয়ে দ্বীপে পৌঁছা অসম্ভব হয়ে যেতে পারে, আর মালপত্র যাবে না। এবারে যাবে লোকজন। প্রথমেই নৌকায় নামলো রেডরুট, জমিদার নামলো, তারপর ক্যাপ্টেন নামতে যাবেন এমন সময় লাফিয়ে উঠে ছুটে এলো উসখুস করতে থাকা নাবিকটা। ওর নাম আব্রাহাম গ্রে। আক্রমণ করতে আসছে মনে করে পিস্তল তুললেন ক্যাপ্টেন। চেঁচিয়ে উঠল লোকটা, দোহাই স্যার, আমাকে মারবেন না, আমি আপনাদের দলে আসতে চাই। ক্ষণিকের জন্য কি ভাবলেন ক্যাপ্টেন, তারপর ডাকলেন, এসো, উঠে পড়ো নৌকায়, জলদি। আব্রাহামের পরপরই নৌকায় উঠে এলেন ক্যাপ্টেন। 5 জন পূর্ণবয়স্ক লোকের ভারে টালমাটাল অবস্থা ছোট্ট নৌকার। তার উপর আরও কিছু মালপত্র, যেমন বারুদ, মাংস, রুটির ব্যাগ তোলা হয়েছে জলিবোটে। বারবার কাত হয়ে যাচ্ছে নৌকা, পানি উঠছে। ওদিকে ভাটা শুরু হয়েছে। পশ্চিমে বয়ে চলেছে একটা প্রবল স্রোত, তারপর চলে গেছে দক্ষিণমুখ। তার মানে নৌকার গতিপথে কোনাকুনি এসে বাধা দিচ্ছে এই স্রোত। দাঁড় টানছে রেড রুট আর ক্যাপ্টেন। আমি হাল ধরেছি। জোর করে নৌকার গতিপথ ঠিক রাখতে গিয়ে 1 মিনিটেই হাতের পেশিতে ব্যথা হয়ে গেল আমার।
না বলে পারলাম না। ক্যাপ্টেন, আরেকটু জোরে টানা যায় না? না, বললেন ক্যাপ্টেন। তাহলে বেশি দুলবে, বোট ডুবে যাবে। ক্রমেই গতিপথ থেকে সরে আসছে বোট, পশ্চিমে মোড় নিতে চাইছে। আমি কিন্তু আর পারছি না বলেই ফেললাম। কি বলতে গিয়েও জাহাজের দিকে চোখ পড়ায় থেমে গেলেন ক্যাপ্টেন। চোখ কুঁচকে গেছে, বদলে গেছে গলার স্বর। কামান। জাহাজের দিকে পিছন ফিরে আছি আমি বললাম, দুর্গে কামান দাগার কথা ভাবছেন তো? সেটি পারছে না ওরা কিছুতেই। অত ভারী কামান দ্বীপে আনতেই পারবে না। দুর্গের কথা ভাবছি না আমি। প্রায় ফিসফিসে কথা বললেন ক্যাপ্টেন। পেছনে চেয়ে দেখুন। চমকে উঠলাম। ভুলেই গিয়েছিলাম ব্যাপারটা। চকিতে ঘাড় ফেরালাম। তৎপর হয়ে উঠেছে জাহাজে রয়ে যাওয়া ডাকাতেরা। দেখে বসানো কামানের উপরের তেরপল তুলে নিয়েছে। গোলা আর বারুদ বয়ে আনছে দুজনে। ইস, কেন যে কামানের গোলা বারুদগুলো পানিতে ফেলে আসেনি। ইসরায়েল কামানের কাছে দাঁড়ানো লোকটাকে দেখিয়ে বলল, গ্রে ফিল্টের গোলান্দাজ ছিল। পেশির ব্যথা অগ্রাহ্য করে জোরে হাল চেপে ধরলাম। প্রাণপণে দাঁড় বাইতে লাগলেন ক্যাপ্টেন আর রেড রুট। নৌকা ডুবে গেলে না হয় সাঁতরে দ্বীপে যাবার চেষ্টা করব, কিন্তু তার আগেই যদি কামানের গোলা এসে পড়ে তো টুকরো টুকরো হয়ে যাব। কামানের পেছনে চেম্বারে গোলা ভরতে আরম্ভ করেছে ইসরায়েল। বন্দুককে কার নিশানা সবচেয়ে ভালো আমাদের জিজ্ঞেস করলেন ক্যাপ্টেন। জমিদারের। টেনলিকে দেখিয়ে বললাম, ব্যাটাকে শেষ করে দিন। টেনলিকে বললেন ক্যাপ্টেন। পায়ের কাছে রাখা বন্দুকটা তুলে নিল জমিদার। গুলি ভরাই আছে, তাড়াহুড়ো করবেন না, বললেন ক্যাপ্টেন। তাহলে নৌকা উল্টে যাবে। দাঁড় টানা বন্ধ করে দিলেন ক্যাপ্টেন। রেড রুটকেও বন্ধ করতে বললেন। এতে নিশানা ঠিক থাকবে টেনলির। আমি শক্ত হাতে হাল ধরে রইলাম। ওদিকে কামানে গোলা ভরে ফেলেছে ইসরায়েল। কামানের নলের মুখ ধীরে ধীরে ঘুরছে নৌকার দিকে। গুলি করলেন টেনলি, কিন্তু সজাগ লোক ইসরায়েল। জমিদারের বন্দুক নিশানা করতে দেখে বসে পড়ল। তার মাথার উপর দিয়ে শীষ কেটে বেরিয়ে গিয়ে পেছনের লোকটাকে আঘাত করলো গুলি। আর্তনাদ করে পড়ে গেল লোকটা। শুধু জাহাজ থেকেই নয়, চিৎকার উঠল তীর থেকেও। চমকে চেয়ে দেখলাম বন থেকে বেরিয়ে এসেছে ডাকাতেরা। নৌকা দুটো গিয়ে উঠছে। জাহাজের দিকে খেয়াল থাকায় এতক্ষণ সেদিকে দেখিনি। ক্যাপ্টেন, চেঁচিয়ে উঠে বললাম, তীরের দিকে দেখুন। দেখলেন ক্যাপ্টেন। নৌকার অন্যরাও দেখলো। বললেন ক্যাপ্টেন। মিস্টার টেনলি, যে কটাকে পারেন সাবার করে ফেলুন। দ্বীপে পৌঁছাতে পারবো কিনা আর কে জানে। দ্বীপের কাছাকাছি এসে গেছে আমাদের জলিবোট। আর 30-40 বার দাঁড় টানতে হবে বড়জোর, কিন্তু এতক্ষণও টিকতে পারবো কিনা সন্দেহ। প্রচণ্ড হাঁক ছেড়ে তীর বেগে এগিয়ে আসছে ডাকাতেরা। ওদিকে আবার কামান তাক করছে ইসরায়েল। নৌকা দুটো লক্ষ্য করে গুলি চালালো জমিদার। দাঁড় বাইছে আবার ক্যাপ্টেন আর রেড রুট। ধকল সইতে পারল না নৌকাটা, কাত হয়েই তলিয়ে গেল পানিতে। ঠিক এই সময় গর্জে উঠল কামান। নৌকাটা ডুবে যাওয়ায় ভাগ্যকে ধন্যবাদ দিলাম। আমাদের মাথার উপর দিয়ে গিয়ে সামনে পানিতে পড়ল গোলাটা। ছিটকে উঠল কাদা আর পানি। ঢেউয়ের প্রচণ্ড ঝাপটা খেয়ে উল্টে ডুবে গেলাম। নাকানি চুবনি খেয়ে বেশ খানিকটা কাদাটে নোনা পানি গিলে ভেসে উঠে দেখলাম ভিজে বিড়ালের মতো অন্যেরাও মাথা তুলছে পানি থেকে। পানির গভীরতা এখানে ফুট 3, কাজে এগিয়ে যেতে অসুবিধা হলো না আমাদের। দুটো বন্দুক ছাড়া নৌকার আর কোনো মালপত্রই বাঁচানো সম্ভব হলো না। সবই পানিতে ভিজে অকেজো হয়ে গেল। তীরের দিকে এগিয়ে চললাম আমরা। ভিজে কাপড় চোপড় নিয়ে কাদা পানি ভেঙে যত তাড়াতাড়ি সম্ভব। ওদিকে নৌকা নিয়ে আরও কাছে এসে গেছে ডাকাতেরা। হ্যাঁচড়ে পাচড়ে কোনো মতে তীরে এসে উঠলাম আমরা। পেছনে তাকিয়ে দেখলাম একেবারে কাছে এসে গেছে ডাকাতেরা। ছুটে ঢুকে পড়লাম বনের ভেতরে। দুর্গের দিকে ছুটেছি আমরা। পেছনে ডাকাতদের হাঁকডাক শোনা যাচ্ছে। তীরে নামছে ওরা। ওদের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে দুর্গে পৌঁছাতে পারবো কিনা সন্দেহ। কাজেই বাধা দেওয়ার জন্যে প্রস্তুত হলাম। দুটো বন্দুকের একটা গ্রের হাত থেকে নিলাম আমি, অন্যটা তো টেনলির হাতে আছেই। এই সংকট মুহূর্তে সবাই আমরা উত্তেজিত হয়ে পড়েছি, টেনলি ছাড়া। জমিদার একেবারে শান্ত। এসব ব্যাপারে অভিজ্ঞতা আছে তো তার। কোমর থেকে ছোরা বের করে গ্রে এর হাতে তুলে দিল জমিদার। ছোরাটা নিল গ্রে।
উপর দিকে ছুঁড়ে মারলো। একবার বাতাসে ডিগবাজি খেয়ে আবার নিচে পড়তে লাগলো ছোড়া। ক্ষিপ্ত অভ্যস্ত হাতে সেটা লুফে নিল সে। বুঝলাম ছুরি খেলায় হাত পাকা এই লোকের। আবার ছুটতে শুরু করলাম আমরা। গাছপালার ওপাশ থেকে চেঁচাতে চেঁচাতে আসছে ডাকাতেরা। এগিয়ে আসছে আরও কাছে। গাছপালার ফাঁক ফোকর দিয়ে সামনে দুর্গটা দেখতে পাচ্ছি। বড় জোর আর 40 কদম দূরে আছে। একবার ওতে ঢুকে যেতে পারলেই বেঁচে যাব। ওদিকে বসে বসে সময় নষ্ট করেনি হান্টার। কিছু কাজ করেছে। খুঁজে পেতে দুর্গে ঢোকার প্রবেশপথ আবিষ্কার করেছে। আমাদেরকে ঊর্ধ্বশ্বাসে ছুটে আসতে দেখে এগিয়ে এলো সে। পেছনে এই সময় হৈ হৈ করতে করতে গাছপালার এপাশে বেরিয়ে এলো ডাকাতেরা। সংখ্যায় 7 জন। নেতৃত্ব দিচ্ছে জোব অ্যান্ডারসন। আমরা বেড়ার কাছে চলে এসেছি। এই সময় গুলি করলো ডাকাতেরা। আমার কানের পাশ দিয়ে শীষ কেটে বেরিয়ে গেল একটা গুলি। আর্তনাদ করে উঠল রেডরুট। পাশে চেয়ে দেখলাম মাটিতে হুমড়ি খেয়ে পড়েছে হতভাগ্য লোকটা। হান্টারের দেখানো পথে ছুটে ঢুকে পড়লাম দুর্গের আঙিনায়, বেড়ার ভেতরে। বিন্দুমাত্র সময় নষ্ট না করে বেড়ার ফোকরে বন্দুকের নল ঢুকিয়ে দিয়ে সমানে গুলি চালালাম। আমার পাশে জমিদার, ক্যাপ্টেন, হান্টার আর জয়েসও বন্দুক তুলে নিয়েছে। দুর্গের আশ্রয়ে থেকে পাল্টা আক্রমণ চালিয়েছি আমরা। বেশিক্ষণ সইতে পারল না ডাকাতেরা। ছত্রভঙ্গ হয়ে আবার বনের ভেতরে গিয়ে গা ঢাকা দিল। কয়েক মিনিট অপেক্ষা করলাম আমরা। তারপর বেড়ার বাইরে বেরিয়ে এলাম আমি। রেডরুটের কী অবস্থা হয়েছে দেখতে হবে। রক্তে ভিজে গেছে মাটি, তার উপর চুপচাপ পড়ে আছে বেচারা। একবার দেখেই বুঝলাম আশা নেই। ইতিমধ্যে জমিদারও এসে বসেছে আমার পাশে। দুজনে মিলে ধরাধরি করে মুমূর্ষ রেডরুটকে বেড়ার ভেতরে নিয়ে গেলাম। কয়েক মিনিট পরে মারা গেল রেডরুট নিঃশব্দে, যেন আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল। কেঁদেই ফেলল জমিদার। দীর্ঘদিন তার কাজ করে এসেছে রেডরুট। মায়া বসে যাওয়া স্বাভাবিক। রেডরুটের পাশ থেকে উঠে এলাম। পায়চারি করছেন ক্যাপ্টেন। এতক্ষণে খেয়াল করলাম তার পকেটগুলো যেন বেশি ফোলা। আমাকে বারবার চাইতে দেখে একদিকের পকেট থেকে একটা ছোট সাইজের বাইবেল বের করে আনলেন ক্যাপ্টেন। রেডরুটের দিকে বাড়িয়ে ধরে বিড়বিড় করে কি বললেন। তারপর আবার পকেটে ভরলেন বাইবেলটা। ওদিকে রেডরুটের হ্যাটটা বেড়ার বাইরে থেকে নিয়ে এসেছে জমিদার। লাশের মুখটা ঢেকে দিল হ্যাট দিয়ে। পকেট থেকে একে একে আরও কিছু জিনিস বের করলেন ক্যাপ্টেন। ব্রিটেনের একটা পতাকা, খুব শক্ত, খানিকটা দড়ি, কালির দোয়াত, কলম, ডায়েরি আর কিছু তামাক। নিচে মাটিতে জিনিসগুলো রেখে হান্টারের দিকে এগিয়ে গেলেন। ইতিমধ্যেই বেড়ার ভেতরে ঢোকার পথটা বন্ধ করে ফেলেছে হান্টার। আঙিনার এক জায়গায় একটা বড়সড় ফার গাছ আছে। হান্টারের সাহায্যে সেটার চূড়ার ডালপালা ছেটে নিলেন। তারপর নিজে গাছে উঠে খাড়া মগডালে পতাকাটা বেঁধে দিলেন। একটা প্রধান কাজ যেন সেরে এলেন এইমাত্র। এমনিভাবে হাত ঝাড়লেন ক্যাপ্টেন। তারপর আমাদের নিয়ে আসা মালপত্রের হিসেব করতে বসলেন। হিসেবপত্র শেষ করে আরেকটা পতাকা নিয়ে রেডরুটের দিকে এগিয়ে গেলেন ক্যাপ্টেন। লাশের শরীর ঢেকে দিলেন পতাকা দিয়ে। মৃতের প্রতি শ্রদ্ধা দেখালেন। এভাবে ক্যাপ্টেন। লাশের পাশে বসে আছে জমিদার, দু চোখে পানি। হাত ধরে তাকে টেনে তুললেন ক্যাপ্টেন, সান্ত্বনা দিলেন। তারপর কাজের কথা শুরু করলেন। আমাকে জিজ্ঞেস করলেন, ডাক্তার সাহেব, কদিনের মধ্যে না ফিরলে আপনাদের সন্ধানে জাহাজ আসবে ইংল্যান্ড থেকে? আগস্টের মধ্যে, বললাম আমি। ব্লান্ডার্স আসবে। মাথা চুলকালেন ক্যাপ্টেন। ততদিন বেঁচে থাকা সম্ভব নয়। মানে? গোলাবারুদ যা আছে চলে যাবে, কিন্তু খাবার? বড় জোর দিন 10 চলবে এই খাবারে। এই সময় কামানের গর্জন শোনা গেল। আমাদের মাথার উপর দিয়ে উড়ে চলে গেল গোলাটা। দুর্গের উদ্দেশ্যে জাহাজ থেকে কামান দাগছে ডাকাতেরা। চালিয়ে যাও বাপধনেরা, খুশি খুশি গলায় বললেন ক্যাপ্টেন। এভাবে গোলায় খরচ করবে শুধু, কাজের কাজ কিচ্ছু হবে না। চালাও, শেষ করে ফেলো গোলা। চমকে থেমে গেলেন ক্যাপ্টেন। হাসি মুছে গেল মুখ থেকে। দ্বিতীয় গোলাটা এসে পড়েছে বেড়ার বাইরে। ধুলোর মেঘ উড়ল।
ওই পতাকা, বলল জমিদার। জাহাজ থেকে দেখা যাচ্ছে নিশ্চয়, নইলে নিশানা করছে কি করে? ওটা নামিয়ে নেয় বুদ্ধিমানের কাজ। পতাকা নামাবো? প্রায় চেঁচিয়ে উঠলেন ক্যাপ্টেন। কিছুতেই না। ওই পতাকায় জানিয়ে দিচ্ছে ওদেরকে পরোয়া করি না আমরা। সাঁঝের অন্ধকার না নামা পর্যন্ত কামান দিকে চলল ডাকাতেরা, কিন্তু কোনো ক্ষতি করতে পারল না আমাদের। দুর্গটা জাহাজ থেকে অনেক দূরে। অত দূর থেকে নিশানা ঠিক রাখা দুষ্কর। গোলার পর গোলা আমাদের মাথার উপর দিয়ে উড়ে চলে গেল, কিংবা এসে পড়ল বেড়ার বাইরে। এদিক ওদিক প্রচণ্ড অস্বস্তি আর উত্তেজনার মধ্যে রাখা ছাড়া আমাদের আর কোনো ক্ষতি করতে পারল না ওরা। অন্ধকারে নামতেই কামান দাগা বন্ধ হয়ে গেল। একটা প্রস্তাব দিলেন ক্যাপ্টেন। ভাটার টানে পানি নেমে গেছে। ডুবে যাওয়া জলিবোটটা নিশ্চয় পানিতে ঢেকে নেই। চলুন না, টিনের খাবারগুলো উদ্ধার করে নিয়ে আসি। প্রস্তাবটা মন্দ নয়। জাহাজ থেকে নিয়ে আসা মালপত্রগুলো ইতিমধ্যেই দুর্গের ভেতরে জায়গা মতো সাজিয়ে গুছিয়ে ফেলেছি আমরা। কাজেই যে কোনো দুজন লোক দুর্গ পাহারায় থেকে অন্যেরা খাবার উদ্ধারে যেতে পারি। তৈরি হয়ে এলো গ্রে আর হান্টার। দুর্গ পাহারায় রইল জমিদার আর জয়েশ। বন থেকে বেরিয়েই কিন্তু থমকে গেলাম আমরা। আমাদের মতোই খাবারগুলোর কথা ভেবে ফেলেছে ডাকাতেরা। সিলভারের নেতৃত্বে একটা বোট এগিয়ে আসছে জলিবোটের খাবার আর গুলি বারুদ নিয়ে যেতে। একটা করে বন্দুক আছে সবারই হাতে, কিন্তু কোথায় পেল ওরা এই বন্দুক? আমাদের সঙ্গে নিয়ে আসা কয়েকটা ছাড়া তো জাহাজের আর সব বন্দুকই পানিতে ফেলে দিয়ে এসেছি। জলিবোটের জিনিসপত্র আর আমাদের উদ্ধার করা সম্ভব হলো না। এখন এগিয়ে যাওয়া মানে নিশ্চিত মৃত্যু। ফিরে এলাম, সবে বেড়ার ভেতরে ঢুকেছি, এমনি সময় বাইরে কার ছুটে আসা পায়ের আওয়াজ পাওয়া গেল। প্রবেশপথটা বন্ধ করার জন্যে ঘুরে দাঁড়ালাম। আমাকে প্রায় ঠেলে সরিয়ে ভেতরে এসে ঢুকলো জিম। 18। আবার জিম হকিন্সের বিবৃতি। দুর্গ। আশ্চর্য তো, বলল বেনগান। জলদস্যুদের পতাকা নয় এটা। তোমার বন্ধুরা উড়িয়েছে নিশ্চয়। কিন্তু জাহাজ ছেড়ে ওখানে গেল কেন ওরা? একটা দুর্গ আছে ওখানে। নিশ্চয় জাহাজ থেকে পালিয়ে গিয়ে ওখানে আশ্রয় নিয়েছে। তাহলে তো জাহাজটা দখল করে নিয়েছে ডাকাতেরা হয়তো। এই সময় আবার কামান গর্জে উঠল। থেমে গেল বেনগান। মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে কামানের গোলা। দুর্গের দিকে এগোতে গেলাম। হাত ধরে টেনে আমাকে থামালো বেনগান। বনের ভেতরে গাছপালার আশ্রয়ে থাকাই এখন নিরাপদ, বলল। সাঁঝের পর গোলাগুলি থামলে তারপরে রওনা হয়েছি আবার। থামলে তারপর রওনা হয়েছি আবার। এসে ঢুকেছি দুর্গে। আমাকে এখানে পৌঁছে দিয়ে পরে আসবে বলে চলে গেছে বেনগান। দুপুরে আমি জাহাজ ছেড়ে আসার পর কী ঘটেছে সংক্ষেপে ডাক্তার চাচাকে জিজ্ঞেস করলাম। ইস্পানিওয়ালা দখল করেই নিল তাহলে সিলভারের লোকেরা? দুপুরে আমি জাহাজ থেকে চলে আসার পর কী ঘটেছে আমাকেও সংক্ষেপে জানালেন ডাক্তার চাচা। আমাদের দুজনেরই কাহিনী পরস্পরকে জানানো হলে উঠে দাঁড়ালাম। দুর্গের ভেতরটা দেখতে লাগলাম মশালের আলোয়। পাইনের অসমান গুড়ি আর কাণ্ড পরপর সাজিয়ে তৈরি হয়েছে দুর্গ। ছাদও পাইন কাঠের তৈরি। ঝর্ণা থেকে সরু নালা কেটে নিয়ে আসা হয়েছে ভেতরে। পাইপের সাহায্যে এই নালা থেকে একটা বিশাল লোহার গামলায় পানি আনার ব্যবস্থা আছে। ঘরের এক কোণে একটা বিশাল চ্যাপ্টা পাথর রাখা আছে। কাঠপোড়া কয়লার স্তূপ ওতে। ফায়ারপ্লেস হিসেবে পাথরটা ব্যবহার করত ডাকাতেরা। বোঝা যাচ্ছে সারা রাত বাইরেই পড়ে থাকবে নাকি রেডরুথের লাশটা। একসময় বললেন জমিদার, ওটা সৎকার করা উচিত না? পাথরের ফায়ারপ্লেসের কাছ থেকে এসে দাঁড়ালাম তাদের কাছে। নিশ্চয়, বললেন ডাক্তার চাচা। চলো যাই, কবর দিয়ে আসি তাকে। আঙিনার এক জায়গায় কবর খোঁড়া হলো। বালি খুঁড়তে বেগ পেতে হলো না মোটেই। লাশের মাথার দিকে ধরলেন টেনলি, পায়ের দিকে হান্টার। জয়েসও সাহায্য করলো। তিনজনে মিলে ধরাধরি করে এনে কবরে নামালো লাশ। পকেট থেকে বাইবেল বের করে কবরের পাশে দাঁড়িয়ে
পাদ্রির কাজ ছাড়লেন ক্যাপ্টেন। রেড রুটের লাশ মাটি চাপা দেওয়ার পরও কয়েক মিনিট কবর ঘিরে দাঁড়িয়ে রইলাম আমরা। আঙিনার বাইরের পাইন আর ফারের জঙ্গলে জমাট অন্ধকার। মুঠো মুঠো জোনাকির আলোয় অন্ধকার যেন আরও চেপে ধরেছে বনভূমিকে। নতুন কবরটার পাশে দাঁড়িয়ে কেমন যেন গা ছমছম করে উঠল আমার, কাঁটা দিয়ে উঠল। দুর্গের ভেতরে বালির উপর বসে মশালের আলোয় নীরবে রাতের খাওয়া শেষ করলাম আমরা। কম্বল গায়ে দিয়ে বন্দুক হাতে দুর্গের আঙিনায় বেরিয়ে এলাম আমরা। দূরে জাহাজে ডাকাতদের উন্মত্ত মাতাল চিৎকার এত দূরেও ভেসে এলো। অস্বাভাবিক নিস্তব্ধ বনভূমি। মাঝরাত পর্যন্ত শোনা গেল দস্যুদের চেঁচামেচি, তারপর থেমে এলো আস্তে আস্তে। দুর্গের ভেতরে ঢুকলাম আবার আমরা। অনেক রাত হয়েছে, এবার ঘুমোতে হবে। বালির উপর কম্বল বিছিয়ে শুয়ে পড়লাম। 19 সন্ধির প্রস্তাব। উত্তেজিত কথাবার্তায় সকালে ঘুম ভাঙল আমার। কি একজন বলে উঠল, এ কি, এ যে সিলভার। খোড়া ডাকাতটার নাম কানে যাওয়া মাত্র ধর্মরিয়ে উঠে বসলাম। চোখ রগড়াতে রগড়াতে বেরিয়ে এলাম আঙিনায়। বেড়ার ফোকরে চোখ ঠেকিয়ে দেখছে আমার সঙ্গীরা সবাই। আমিও এগিয়ে গিয়ে একটা ফোকরে চোখ রাখলাম। বেড়ার বাইরে গাছপালার সীমানায় দাঁড়িয়ে আছে দুজন লোক। একজন সিলভার, তার হাতে একটা সাদা পতাকা, দোলাচ্ছে সে পতাকাটা। হিমেল সকাল, আর খানিকক্ষণ পরেই উত্তপ্ত হয়ে উঠবে আবহাওয়া। এখন সেটা ভাবাই যায় না। আকাশ উজ্জ্বল নির্মেঘ, সূর্যের সোনালি আলো সবে গাছের ডগা ছুঁয়েছে। আস্তে আস্তে কেটে যাচ্ছে কুয়াশা। পাকপাকালির কলকাকলিতে মুখর হয়ে উঠেছে বনভূমি। কি চাই, যে চেয়ে জিজ্ঞেস করলেন ক্যাপ্টেন। শান্তি চাই আমরা, সিলভারের কণ্ঠ শোনা গেল। সন্ধি করতে এসেছি। ব্যাটাদের কোনো চাল, আস্তে করে বললেন ক্যাপ্টেন। ডাক্তার চাচাকে বললেন, বন্দুকে গুলি ভরে নিন। আপনি সামনের দিকটায় খেয়াল রাখুন। মিস্টার টেনলি, আপনি দেখুন উত্তরটায়। জিম, তুমি চোখ রাখো পূব দিকে, গ্রে পশ্চিমে। জয়েস, হান্টার, তোমরা আমাদের বন্দুকে গুলি ভরে দেবার জন্যে তৈরি থাকো। সবাই সাবধান। চেঁচিয়ে আবার সিলভারকে জিজ্ঞেস করলেন, তোমাদের এই খেয়াল কেন হলো হঠাৎ? খামোখা খামোখা রক্তারক্তি বারবিকিউয়ের পছন্দ নয়, জবাব দিলে এবার সিলভারের সঙ্গী। তাই নাকি? বড় মজার কথা তো। কবে থেকে সাধু হলো খোড়াটা? দয়া করে ভুল বুঝবেন না ক্যাপ্টেন, সিলভার বলল। সত্যি কিছু কথা বলতে চাই আমি, কিন্তু শর্তের বিনিময়ে দুদলে একটা বোঝাবুঝি হওয়া ভালো। কিন্তু চেঁচিয়ে চেঁচিয়ে এত কথা কি করে বলি? কি ভাবলেন ক্যাপ্টেন? তারপর বললেন, ঠিক আছে, কাছে এসো, কিন্তু সাবধান। 6টা বন্দুকের নল চেয়ে আছে তোমাদের দিকে। বেড়ার কাছে এসে দাঁড়ালো 2 ডাকাত। ক্রসটা বেড়া ডিঙিয়ে এপাশে ছুঁড়ে ফেললো সিলভার। তারপর আমাকে অবাক করে দিয়ে উঁচু বেড়াটা ডিঙিয়ে চলে এলো এপাশে। অন্য ডাকাতটাও বেড়া ডিঙিয়ে এসে নামলো আঙিনায়। প্রবেশপথটা অন্য পাশে। এতটা ঘুরে যাওয়ার কোনো প্রয়োজন বোধ করলো না ওদের কেউ। পাহারার কথা ভুলে গিয়ে গুটি গুটি পায়ে ক্যাপ্টেনের পাশে এসে দাঁড়ালাম। সিলভারের পরনে এখন বাবুর্চির পোশাক নেই, তার বদলে দামি পোশাক পরেছে। তামার বোতাম বসানো মোটা নীল কাপড়ের তৈরি কোটের ঝুল হাঁটু পর্যন্ত নেমেছে। চমৎকার লেস লাগানো হ্যাটটা মাথার পেছন দিকে হেলানো। তারপর জিজ্ঞেস করলেন ক্যাপ্টেন, কি বলবে বলে ফেলো চট করে। বসতে বলবেন না? সিলভারের গলায় অনুযোগ। ইচ্ছে করলে বালির উপর বসতে পারো। তোমার মতো ডাকাতের ওই উপযুক্ত জায়গা। নিষ্পৃহ ক্যাপ্টেনের গলা। ও, ভেবেছিলাম বসবে না, কিন্তু ঠান্ডা বালির উপরই সঙ্গীকে নিয়ে বসে পড়ল সিলভার। চারপাশে তাকাতে তাকাতে বলল, চমৎকার জায়গা। আমার উপর চোখ পড়তেই হাসলো। আরে জিম, তুমি এখানে? কিছু বলার থাকলে বলে ফেলো, কর্কশ গলায় বললেন ক্যাপ্টেন। সরাসরি ক্যাপ্টেনের চোখের দিকে চাইল সিলভার। কয়েক মুহূর্ত নীরব রইল। তারপর কথা শুরু করলো, ক্যাপ্টেন, ফিল্ডের সমস্ত ধনরত্ন আমরা চাই, আর আপনারা নিশ্চয় বেছে নিরাপদে দেশে ফিরে যাওয়াটাই সব দিক থেকে বিবেচ্য মনে করবেন। একটা ম্যাপ আছে আপনাদের থাকলে, ওটা দিতে হবে আমাকে। বাজে বকছো। পকেট থেকে পাইপ বের করলেন ক্যাপ্টেন।
ধীরে সুস্থে তামাক পুড়ে ধরালেন, নাক মুখ দিয়ে ধোঁয়া ছেড়ে বললেন, ওটা তোমাকে দেবার জন্যে এত কষ্ট করে ট্রেজার আইল্যান্ডে আসেননি মিস্টার টেনলি। পারলে অবশ্য ছিনিয়ে নেবার চেষ্টা করে দেখতে পারো, কিন্তু সফল হবে না, সেটা তুমি ঠিকই বোঝো। নইলে এখানে মিনমিন করতে আসতে না। চুপচাপ কী ভাবলো সিলভার হাসলো, বলল, আপনাকে দেখে আমারও পাইপ ধরাতে ইচ্ছে করছে। কোনো কথা বললেন না ক্যাপ্টেন। সিলভারকে পকেটে হাত দিতে দেখেও নীরব রইলেন। পকেট থেকে পাইপ আর তামাক বের করে ধরালো সিলভার, টানতে লাগলো। নীরবে দুজনের মুখের দিকে তাকিয়ে পাইপ টেনে চলল। মজার দৃশ্য। পাইপটা না থামিয়ে আগে কথা বলল সিলভারই। ক্যাপ্টেন, এভাবে জেদাজেদি করে কারোরই কোনো লাভ হবে না। আমার প্রস্তাব রাখছি, দেখুন পছন্দ হয় কিনা। আপনারা সমস্ত ধনরত্ন আমাকে দিয়ে দিবেন। কথা দিচ্ছি আপনাদের নিরাপদে কোনো জায়গায় পৌঁছে দেব হিস্পানিওলায় করে। যদি এটা পছন্দ না হয় অন্য উপায়ও আছে। প্রয়োজনীয় সমস্ত মালপত্র আমরা দুদলের মধ্যে ভাগ করে নেব। তারপর গুপ্তধন নিয়ে চলে যাব আমরা। আপনারা দ্বীপেই থেকে যাবেন। কথা দিচ্ছি এবারেও পথে প্রথম যে জাহাজটাকে দেখব আপনাদের উদ্ধার করে নিয়ে যেতে পাঠাবো। পোড়া তামাকটুকু ফেলে দিলেন ক্যাপ্টেন। পাইপের মাথার দিকটা ঠুকলেন বাঁ হাতের চেটোয়। পাইপের দিকে চেয়েই সিলভারকে জিজ্ঞেস করলেন, আর কিছু বলার আছে তোমার? না। তাহলে আমার প্রস্তাব শোনো এবার। পুরো নিরস্ত্র হয়ে একজন একজন করে দুর্গে আসবে তোমরা। লোহার হাতকড়া পরিয়ে বিচারের জন্যে ইংল্যান্ডে নিয়ে যাব তোমাদের। আর যদি তাতে রাজি না হও, তোমাদের শেষ লোকটাকে খুন না করা পর্যন্ত আমি ক্যাপ্টেন আলেকজান্ডার স্মলেট এই দ্বীপ ছেড়ে নড়ছি না। কোন ভরসায়? শর্ত রাখতে এসেছো? তোমাদের আছে কি? ম্যাপ নেই, গুপ্তধন পাচ্ছ না। জাহাজ আছে, কিন্তু ক্যাপ্টেনের অভাবে দ্বীপ ছেড়ে 10 মাইল গিয়েই জাহাজ ধ্বংস হয়ে মারা পড়বে। আর ভালো যোদ্ধা, সেটাই বা বলি কী করে? পাঁচ পাঁচজনে একটিমাত্র লোক আব্রাহাম গ্রেকে আটকাতে পারেনি। শোনো সিলভার, এরপরের বার যদি আত্মসমর্পণ করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আসো, কোনো রকম হুঁশিয়ারি ছাড়াই কপাল ফুটো করে দেব। বোঝা গেছে? নাও গেট আউট। ভয়ঙ্কর হয়ে উঠেছে সিলভারের চেহারা। হাসি হাসি ভাবটা অদৃশ্য হয়ে গেছে আগেই। দু চোখে আগুনের ঝলক। বালিতে জোরে কেঠু পাইপ থেকে জ্বলন্ত তামাকটুকু ঝেড়ে ফেলল সে। পকেটে রেখে দিল আবার পাইপ। পায়ের কাছে পড়ে থাকা গ্লাসটা তুলে নিয়ে ওটাতে ভর দিয়ে উঠে দাঁড়ালো। তারপর থুক করে বালিতে থুতু ফেলে চিবিয়ে চিবিয়ে বলল, আর 1 ঘন্টার মধ্যেই আত্মসমর্পণ করছেন আপনারা। যাদের ভাগ্য ভালো আমার হাতে ধরা পড়ার আগেই মারা যাবে। গাছে ভর দিয়ে ঘুরে দাঁড়ালো সিলভার। সঙ্গীকে নিয়ে এগিয়ে গেল বেড়ার কাছে। পেছন থেকে সিলভারকে ভয়ঙ্কর এক দানবের মতো মনে হলো আমার। বিষ আক্রমণ। সিলভার চলে যেতেই আমাদের দিকে চোখ পড়ল ক্যাপ্টেনের। একমাত্র আব্রাহাম গ্রে ছাড়া কেউই নিজেদের জায়গায় নেই। সবাই চলে এসেছে সিলভার আর ক্যাপ্টেনের কথা শুনতে। ক্ষেপে আগুন হয়ে গেলেন স্মলেট। যার যার নিজের জায়গায় যান। কর্কশ কণ্ঠে ধমকে উঠলেন ক্যাপ্টেন। মিস্টার টেনলি, ডাক্তার লিপসি, আপনাদের কর্তব্যজ্ঞান দেখে অবাক হচ্ছি আমি। আপনারা নাকি যোদ্ধা ছিলেন। এই ডিসিপ্লিন নিয়ে আপনাদের দল যে হারেনি এটাই আশ্চর্য। হাত তুলে গ্রেকে ডাকলেন। গ্রে কাছে আসতেই বললেন, তোমার কথা ডায়েরিতে লিখে রাখছি আমি। দায়িত্বশীল নাবিকের মতোই কাজ করেছো তুমি। তোমার প্রমোশনের ব্যবস্থা আমি নিজে করব। যাও, পাহারায় যাও। লজ্জিতভাবে মাপ চাইলেন ডাক্তার চাচা আর জমিদার টেনলি। দ্রুত চলে গেলেন যার যার নিজের জায়গায়। অন্যেরাও চলে গেল। আমি যেতে যেতে শুনলাম বিড়বিড় করছেন ক্যাপ্টেন। ভীষণ কড়া কথা বলেছি সিলভারকে। ও সহ্য করবে না কিছুতেই। ঘণ্টাখানেকের মধ্যেই হানা দেবে ও দুর্গে, জানা কথা। সংখ্যাও বেশি। অবশ্য আমরা দুর্গের ভেতর থাকছি। তবু এই জিম, সবাইকে ডাকো তো এখানে। আবার সবাইকে কেন ডাকছেন ক্যাপ্টেন ঠিক বুঝলাম না, কিন্তু আদেশ পালন করলাম। সবাই এসে জড়ো হলো
জড়ো হলে বললেন, যুদ্ধ আসন্ন, কিন্তু খাওয়াই হয়নি এখনো। আগে কিছু খেয়ে নেওয়া যাক, তারপর নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। ওরা আসবেই। দুর্গের ভেতরে এসে ঢুকলাম সবাই। খাবার তৈরি করে পরিবেশনের ভারটা পড়ল আমার উপর। তাড়াতাড়ি খেয়ে নিল সবাই। গিলাসে মদ ঢালতে ঢালতে বললেন ক্যাপ্টেন, ডাক্তার লিপসি, দুর্গের দরজা পাহারা দেবেন আপনি, আড়ালে থাকবেন যেন কিছুতেই ডাকাতেরা আপনাকে দেখে না ফেলে। হান্টার, পূবের ভার নেবে তুমি। জয়েস, তুমি থাকবে পশ্চিমে। মিস্টার টেনলি, আপনার নিশানা সবচেয়ে ভালো। গৃহ ভালোই যুদ্ধ করতে পারবে, বুঝে নিয়েছি আমি। আপনারা দুজন সামলাবেন উত্তর দিকটা, বিপদ ওদিকেই বেশি। জিম, তুমি কেবল খালি হয়ে যাওয়া বন্দুকে গুলি ভরবে, তোমাকে আমিও সাহায্য করব। বুঝেছেন সবাই? ঘাড় কাত করে সম্মতি জানালো সবাই। ঠান্ডা কেটে গেছে, প্রচণ্ড গরম পড়তে শুরু করেছে ইতিমধ্যেই। গাছপালার মাথার উপর উঠে এসেছে সূর্য, উত্তপ্ত হয়ে উঠেছে বালি। দুর্গের কাঠের রজন গলছে, গলতে শুরু করেছে রোদ পড়ে। জ্যাকেট খুলে ফেলেছি আগেই, শার্টের হাতা গুটিয়ে নিলাম। যার যার জায়গায় পাহারায় নিযুক্ত হলো যোদ্ধারা। বন্দুক আর গুলি বারুদ ঝড়ো করে গুলি ভরতে লাগলাম। আমাকে সাহায্য করছেন ক্যাপ্টেন। এক একটা বন্দুকে গুলি ভরা হতেই নিয়ে গিয়ে পৌঁছে দিলাম এক একজন যোদ্ধার হাতে। কেটে গেল 1 ঘন্টা, কথা রাখলো সিলভার। ঠিক 1 ঘন্টা পর গর্জে উঠল কামান। আওয়াজটা মিলিয়ে যেতেই নিজের জায়গা থেকে চেঁচিয়ে জিজ্ঞেস করলো জয়েস, ক্যাপ্টেন, ডাকাতদের দেখা মাত্রই গুলি করব? অবশ্যই, কিন্তু গুলি করার মতো কাউকেই দেখা গেল না। খানিকক্ষণ সব চুপচাপ, সবাই সতর্ক আমরা। কেটে যাচ্ছে সময়। হঠাৎই গুলি করে বসলো জয়েস। সঙ্গে সঙ্গেই বনের ওদিক থেকে পরপর কয়েকবার গর্জে উঠল বন্দুক। তারপরে শুরু হলো একটানা গুলিবর্ষণ। পূব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিক থেকে ঝাঁকে ঝাঁকে ছুটে আসছে গুলি, বিচ্ছে কাঠের দেয়ালে, কিন্তু একটা গুলিও কাঠ ভেদ করে দুর্গে ঢুকতে পারছে না। 8 মিনিট পরে হঠাৎই আবার থেমে গেল গুলির আওয়াজ। কাউকে লাগাতে পেরেছো? জয়েসকে জিজ্ঞেস করলেন ক্যাপ্টেন। মনে হয় না। আপনার ওদিকে কজনকে দেখেছেন ডাক্তার সাহেব? 3টে বন্দুক গর্জেছে। আপনার? টেনলিকে জিজ্ঞেস করলেন ক্যাপ্টেন। 7টা হবে, ঠিক বলতে পারছি না। খোঁজ নিয়ে জানা গেল পূব আর পশ্চিম থেকে মাত্র একটা গুলি এসেছে। ক্যাপ্টেনের অনুমানে ঠিক, উত্তর থেকেই আসবে আসলে আক্রমণ। অন্য 3 দিকে দুজনে দু একজন করে রয়েছে শুধু আমাদের ঘাবড়ে দেওয়ার জন্যে। আবার সব চুপচাপ। তারপর হঠাৎই শোনা গেল একটা হুল্লোড়। উত্তরের জঙ্গল থেকে বেরিয়ে দুর্গের দিকে ছুটে আসছে একদল ডাকাত। ছুটতে ছুটতে গুলি চালাচ্ছে। সমানে গুলি চালাচ্ছেন টেনলি আর গে। পুকুরে চোখ রেখে দেখলাম 3জন ডাকাত পড়ে গেল। কতটা আহত হয়েছে দূরে থেকে ঠিক বুঝতে পারলাম না, তবে মরেনি কেউই, কারণ নিজেদের টেনে হিঁচড়ে নিয়ে আবার গাছপালার আড়ালে চলে গেল 3জনেই। মুহুর্মুহু গুলি বৃষ্টি অগ্রাহ্য করে বেড়ার কাছে চলে এলো ডাকাতেরা। পুকুরের ভেতর দিয়ে পুরো 180 ডিগ্রি ঘোরানো যায় না বন্দুকের নল, কাজেই নলের মুখ আর এখন ডাকাতদের দিকে নিশানা করতে পারছে না। সোজা ধেয়ে এলো ওরা বেড়ার কাছে। নেতা জোব অ্যান্ডারসন একপাশে দাঁড়িয়ে পুকুরের ভেতর দিয়ে বেরিয়ে থাকা হান্টারের বন্দুকের নল ধরে ফেললো এক ডাকাত। জোরে ঝাঁকুনি দিয়েই পেছনে ধাক্কা মারল। চোয়ালে বন্দুকের বাটের প্রচণ্ড গুঁতো খেয়ে পেছনে উল্টে পড়ল হান্টার। জ্ঞান হারিয়েছে আগেই। পুকুর গলিয়ে বন্দুকটা বের করে নিল ডাকাত। ওদিকে বেড়া ডিঙাতে শুরু করেছে কয়েকজন ডাকাত। ধপ করে লাফিয়ে নেমে খোলা ছুরি হাতে ডাক্তার চাচাকে আক্রমণ করলো একজন। উল্টে গেছে পরিস্থিতি। আমাদের কায়দা করে ফেলেছে ডাকাতেরা। চিৎকার, হুল্লোড়, পিস্তল বন্দুকের আওয়াজ ছাপিয়ে একটা আত্মস্বর শোনা গেল। একটা ছুরি নিয়ে ছুটে গেলাম শব্দ লক্ষ্য করে। ফাঁকা জায়গায় ছুরি হাতে লড়ছেন ডাক্তার চাচা। আক্রমণকারী দস্যুর গালের একদিকে ছুরির আঘাতে কেটে গিয়ে রক্ত ঝরছে। আমি কাছে যাওয়ার আগেই আবার ছুরি চালালেন ডাক্তার চাচা। ফেরাতে গিয়ে বাহুতে আঘাত খেলো ডাকাত। বুঝে গেল ডাক্তার চাচার সঙ্গে পেরে উঠবে না। ধীরে ধীরে পিছিয়ে এলো ডাকাতটা। তারপর ঘুরেই ছুটলো ঢাল বেয়ে। তাড়া করে ধেয়ে গেলেন ডাক্তার চাচা।
দুর্গের পেছনে যান সবাই। ক্যাপ্টেনের উত্তেজিত আদেশ শুনতে পেলাম। ডাক্তার চাচার পেছনে ছুটতে গিয়েও থমকে গেলাম। মোড় নিয়ে ঘুরে ছুটলাম দুর্গের পেছনে, কিন্তু কয়েক গজ এগিয়েই একেবারে অ্যান্ডারসনের মুখোমুখি পড়ে গেলাম। ছুরিটা বাগিয়ে ধরে আমার দিকে তেড়ে এলো অ্যান্ডারসন। ছুরির আঘাত বাঁচাতে তাড়াতাড়ি পিছিয়ে এলাম, কিন্তু কিসে যেন পা বেঁধে গিয়ে পড়ে গেলাম উল্টে। ঢাল বেয়ে গড়াতে শুরু করলো আমার দেহ। এতে ভালোই হলো, আমাকে ছেড়ে গ্রেকে আক্রমণ করলো সে। ছুরি খেলায় অ্যান্ডারসনের চেয়ে অনেক বেশি দক্ষ গ্রে। সহজভাবে অ্যান্ডারসনের আঘাত প্রতিহত করে পাল্টা আঘাত হানলো। কয়েক সেকেন্ডের মধ্যেই অ্যান্ডারসনের হাত আর গাল বেয়ে রক্ত ঝরতে শুরু করলো। ওদিকে একজোট হয়ে ডাকাতদের আক্রমণ করেছেন ডাক্তার চাচা, জমিদার আর জয়েশ। দুর্গের পেছনে সবাই বেড়ার ধারে মাটিতে বসে দেখছি। অল্পক্ষণেই পিছু হটতে আরম্ভ করলো ডাকাতেরা। এদিকে অ্যান্ডারসনকে নাস্তানাবুদ করে ছেড়েছে গ্রে। উঠে পড়লাম। ছুরি পড়ে গেছে হাত থেকে, সেটা কুড়িয়ে নিয়ে ডাক্তার চাচার কাছে ছুটলাম। তেমন কিছুই করতে পারবো না জানি, কিন্তু তবু যদি কিছু সাহায্য করতে পারি। কিন্তু তার দরকার হলো না। রণে ভঙ্গ দিয়ে বেড়ার দিকে ছুটেছে ডাকাতেরা। ইতিমধ্যেই বেড়া ডিঙাতে শুরু করেছে অ্যান্ডারসন। আর 5 সেকেন্ড পর একজন জ্যান্ত ডাকাতও রইল না বেড়ার এপাশে। ডাকাতরা পালিয়ে যেতেই লোকজন কতটা কি ক্ষতি হয়েছে জানা গেল। বেড়ার কাছে অজ্ঞান হয়ে পড়ে আছে এখনও হান্টার। জয়েসের কাছে মুখ গোমরা করে বসে আছেন জমিদার চাচা। এগিয়ে গেলাম। ডাক্তার চাচা বসে পড়ে জয়েসকে একবার পরীক্ষা করলেন, তারপর হতাশভাবে মাথা নাড়লেন এদিক ওদিক। সব সাহায্যের বাইরে চলে গেছে। স্তব্ধ হয়ে গেলেন জমিদার টেনলি। 24 ঘন্টাও পেরোয়নি, এরই মাঝে দুজন বিশ্বস্ত অনুচরকে হারালেন চিরকালের মতো। সামান্য আহত হয়েছেন ক্যাপ্টেন, গুলি খেয়েছেন কাঁধের কাছে, তেমন কিছু না। ডাক্তার চাচা ব্যান্ডেজ বেঁধে দিলেন, তিনিও আহত হয়েছেন। ছুরির আঘাত। হান্টারের জ্ঞান ফেরানো হলো। আমার কবজি থেকেও রক্ত ঝরছে। এতক্ষণ পরে খেয়াল করলাম ডাকাতেরা কজন মারা পড়েছে। গুনলাম এবার। বেড়ার ভেতরে আর বাইরে পড়ে থাকতে দেখলাম 5টা লাশ। সবই ডাকাতের। 21। আবার সাগরে। বেলা 12টা নাগাদ লাশগুলোকে কবর দেয়া শেষ করলাম আমরা। তারপর লাঞ্চ সেরে নিলাম। খাওয়ার পর জমিদার টেনলির সঙ্গে কি পরামর্শ করে একটা বন্দুক, 2টো পিস্তল, একটা ছুরি আর ম্যাপটা নিয়ে বেরিয়ে পড়লেন ডাক্তার চাচা। বেড়ার বাইরে এসে দাঁড়িয়ে চারদিকটা একবার তীক্ষ্ণ চোখে দেখে নিলেন। তারপর লম্বা লম্বা পায়ে হেঁটে গিয়ে ঢুকে পড়লেন পাহাড়ের গোড়ার জঙ্গলে। আঙিনায় বসে সবই দেখলাম আমি আর আব্রাহাম গ্রে। কোথায় গেলেন ডাক্তার চাচা ভেবে অবাক লাগলো। দাঁতের ফাঁক থেকে পাইপটা সরিয়ে নিজেকেই যেন প্রশ্ন করলো গ্রে, গেলেন কোথায় ডাক্তার সাহেব? কোনো মতলব আছে নিশ্চয়, বললাম আমি। বেনগানের সঙ্গে দেখা করতে গেলেন কিনা কে জানে। তীব্র কিরণ ছড়াচ্ছে সূর্য, তেতে উঠেছে বালি, আর বসা যাচ্ছে না আঙিনায়। দুর্গের ভেতরে ছায়া নেই। না না, আছে। বনের ভেতর গাছপালার ছায়া আছে, ঠান্ডাও বেশ ওখানে। এই সময়ই ভাবনাটা খেলে গেল মাথায়। তাই তো ডাক্তার চাচার পিছু পিছু গেলে মন্দ হয় না। সূর্যের আঁচ থেকে বাঁচতে পারবো, কৌতূহলেরও অবসান হবে। পেট ভরাই আছে। 2টো পিস্তল আর কিছু বিস্কুট পকেটে ভরে নিলাম। তারপর বেরিয়ে এলাম বেড়ার বাইরে। সোজা ছুটে ঢুকে পড়লাম জঙ্গলে। ডাক্তার চাচা যেখান দিয়ে ঢুকেছেন। ডাক্তার চাচাকে দেখলাম না। ঘন জঙ্গলের কোথায় হারিয়ে গেছেন কে জানে। এদিক ওদিক খানিকক্ষণ খোঁজাখুঁজি করলাম, কিন্তু ব্যথা। দুর্গে ফিরে যেতে মন চাইছে না। একবার সাগরের দিক থেকে ঘুরে আসার ইচ্ছে চাপলো মনে। গাছপালার ভেতর দিয়ে ঝোপঝাড়ের পাশ কাটিয়ে এগিয়ে চলেছি। গাছে গাছে গান গাইছে পাখিরা। ঝোপের ভেতরে পোকামাকড়ের ডাক, পাইনের মিষ্টি গন্ধ, শীতল ছায়া আর বুনো ফুলের চোখ ধাঁধানো রূপ উপভোগ করছি সারাক্ষণ। চলেছি দ্বীপের দক্ষিণ ধারে। ডাক্তার চাচাকে যখন পেলামই না, অন্তরীপ পর্যন্ত ঘুরেই আসি। সামনে সাগরের গর্জন শোনা যাচ্ছে। বাতাস বইতে শুরু করলো হঠাৎই। এমনিতেই শীতল ছায়ার ভেতর দিয়ে চলেছি।
তার উপর বাতাসে জুড়িয়ে গেল শরীর। সাগরের নোনা গন্ধ মেশানো বাতাস জোরে জোরে টেনে নিলাম ফুসফুসে। একেবারে চাঙ্গা হয়ে উঠল শরীর, একটুও ক্লান্তি অনুভব করছি না। আরও খানিকটা যেতেই গাছপালার ভেতর দিয়ে চোখে পড়ল ঢেউ খেলানো নীল সাগর। সাদা ফেনায় ঝিলঝিল করছে দুপুরের রোদ। এখানকার সাগরের সুন্দর রূপ এই প্রথম দেখলাম। জোর বাতাসে বিশাল সব ঢেউ আছড়ে পড়ছে তীরভূমিতে। ছলছলাত শব্দে ফিরে যাচ্ছে আবার ঢেউ, ভেজা বালিতে রেখে যাচ্ছে নোনা ফেনা। অপূর্ব আনন্দে শীষ দিতে দিতে সাগরের ধার ধরে এগিয়ে চলেছি। অনেকখানি দক্ষিণে গিয়ে বাঁক নিয়েছে তীরভূমি, আবার জঙ্গলে ঢুকে পড়লাম। সাগর এখন আমার পেছনে, সামনে সম্ভবত স্কেলিটন আইল্যান্ড, কঙ্কাল দ্বীপ। জঙ্গল থেকে বেরিয়ে এলাম আবার। এতটা তাড়াতাড়ি শেষ হবে জঙ্গল ভাবিনি। আরে এ কোথায় এলাম? সামনেই তো নোঙর করে আছে ইস্পানিওয়ালা। সারাক্ষণ একই জায়গায় ঘুরেছি, অথচ আমি ভেবেছি বুঝে বা কতটা পথ পেছনে ফেলে একেবারে দক্ষিণে চলে এসেছি। হিস্পানিওয়ালার মাস্তুলে পতাকা রয়েছে এখনও, তবে ব্রিটেনের পরিবর্তে জলদস্যুদের জলি রোজার ফ্ল্যাগ। জাহাজের দুপাশে বেঁধে রাখা হয়েছে নৌকা দুটো। ডেকের উপর রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সিলভার লাল টুপি পরা একটা ডাকাতের সঙ্গে কথা বলছে। হাসছে দুজনেই। লাল টুপির পাশে দাঁড়িয়ে আছে আরও একজন। খানিকক্ষণ কথা বলে পাশের লোকটাকে নিয়ে একটা নৌকায় নামলো লাল টুপি। বাঁধন খুলে দাঁড় বাইতে লাগলো। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে অন্তরীপের দিকে। হ্যাঁ, এইবার অন্তরীপ কোথায় মনে পড়ে গেছে, আর ভুল হবে না। নৌকাটাকে অনুসরণ করার জন্যে আবার বনের ভিতর ঢুকে পড়ে এগিয়ে চললাম। কতক্ষণ হেঁটেছি বলতে পারবো না। বেরিয়ে এলাম আবার খোলা জায়গায়। স্পাইগ্লাস পাহাড় দেখা যাচ্ছে। অবাক হয়েই দেখলাম পাহাড়ের দিকে হেলে পড়েছে সূর্য।